দশম শ্রেণীর বন্ধুরা, আজ কিন্তু হাজির হয়েছি তোমাদের সামনে লাইফ সায়েন্স সাবজেক্টটা নিয়ে। এই লাইফ সায়েন্স সাবজেক্টটাই কিন্তু আলোচনা করব, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু আলোচনা করব। আর এখান থেকে আলোচনা করার সাথে সাথেই যে প্রশ্নগুলো হবে, অর্থাৎ ছোট প্রশ্ন যেগুলো হবে, অর্থাৎ 1 নম্বর আর 2 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কোন বই থেকে? এই বই থেকে। দেখো, জীবন বিজ্ঞান, দশম শ্রেণী, পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য, সাঁতরা, অর্থাৎ এই বইটা থেকে শেয়ার করব। অর্থাৎ এই বইতে কিন্তু কিছু কোশ্চেন ডিটেলস থাকে, অর্থাৎ কিছু আলোচনার ডিটেলস করা থাকে। এই ডিটেলস আলোচনা করার জন্যই কিন্তু আমি এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। যাদের কাছে এই বইটা আছে তারা তো অবশ্যই এই বইটা নিয়ে বসবে, আর যাদের কাছে এই বই নেই তারা যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই কিন্তু হবে। কিন্তু চ্যাপ্টারটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ জীব জগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই চ্যাপ্টার থেকে কিন্তু আলোচনা করব। আলোচনা করার সাথে সাথেই তোমাদের কিন্তু প্রথম পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু হয়ে যাবে, তথা 2027 সালে, অর্থাৎ তোমরা তো এই 26 সালে মাধ্যমিক দেবে না, তোমরা দশম শ্রেণীতে উঠেছো, তোমরা 2027 সালে গিয়ে মাধ্যমিক দেবে। তাই প্রথম থেকে যদি প্রিপারেশনটা ঠিকঠাক নেওয়া থাকে তাহলে আমার মনে হয় না যে কোনো অসুবিধা তোমাদের হবে। আর অসুবিধা হলে তো আমি আছি, যে এই সাবজেক্টে যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। তাই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করবে। আর এখন কিন্তু পুজো চলছে, আর পুজোর পরেই কিন্তু আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর সময়টা অনেকটা পেয়ে যাবে, তারপরে এইচএস পরীক্ষা। তাহলে প্রায় মাস দেড়েক সময় কিন্তু তোমরা হাতে পেয়ে যাচ্ছ। এই সময়ের মধ্যেই কিন্তু কি করবে না, প্রশ্নগুলো করে রাখবে প্রথম থেকেই। তাহলে যারা 98 বা 98 বা 95 মার্কস অ্যাচিভ করতে চাইছো, বা 10% মার্কস অ্যাচিভ করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে এবং প্রয়োজনে লাইক দিয়ে দেবে। অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কি হবে তাতে, তোমাদের কাছে ভিডিওগুলো আগে পৌঁছবে, আর তোমরাও কিন্তু উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে চলো এবার শুরু করা যাক সেই আলোচনা, অর্থাৎ যে আলোচনার মধ্যে দিয়ে আমরা কি করব না, কোশ্চেনগুলো পেয়ে যাব। দেখো, এখানে প্রথমেই আলোচনার শুরুতেই দেখা যাচ্ছে যে আমরা জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এখান থেকে শুরু করব। এখানে কিন্তু সূচনাটা একটু ভালো করে পড়বো, অর্থাৎ এটা লাইফ সায়েন্সে কিন্তু প্রথম ভিডিও, এই ভিডিওর মধ্যে দিয়েই কিন্তু সমস্তটাই জানতে পারবে। দেখো, সূচনা, প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি হলো জীব, এটা কিন্তু একটা প্রশ্ন এসে হাজির হয়ে গেল। এটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব উত্তর সমেত বোর্ডে। সমগ্র মহাবিশ্বে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একমাত্র পৃথিবীতে জীবের অস্তিত্ব সম্ভব হয়েছে, অর্থাৎ জীবের অস্তিত্ব পৃথিবীতেই আছে, আর তাছাড়া কোথাও নেই। জীবনের উপস্থিতি আমরা বুঝতে পারি কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশ এর উপর ভিত্তি করে। দেখো, জীবের বস্তু অর্থাৎ সজীব বস্তু হলো স্বপ্রজনন সক্ষম, অর্থাৎ সজীব বস্তু যারা, তারা প্রজননে সক্ষম। তা তোমরা তো এখন উঁচু ক্লাসে উঠে গেছো, প্রজনন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়েছে ক্লাস 9 থেকে, আর দশম শ্রেণীতে প্রজনন নিয়ে কিন্তু আরও বিস্তারিত আলোচনা হবে। তাই প্রজননে সক্ষম আর বিবর্তন ক্ষমতা সম্পন্ন, স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে, তারাই হচ্ছে জীব। আর জীব উদ্ভিদ দেহে সাড়া প্রদান নির্দিষ্ট প্রকারের চলন এর মাধ্যমে সম্পন্ন হয়। আলোচ্য এককটিতে আমরা উদ্ভিদের চলন, উদ্ভিদ ও প্রাণী হরমোনসমূহ এবং স্নায়ুতন্ত্র সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করব, এবং একই সঙ্গে প্রাণীদের দেহের গমন কিভাবে জীব ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাও আলোচনা করব। এটা গেল সূচনায়, এটা আমাদের পড়তেই হবে, সকলকেই পড়তে হবে। তো যারা এখনও বই নিয়ে বসোনি তারা তাড়াতাড়ি বই নিয়ে বসো। দেখো, এই যে উদ্ভিদ দেহে সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, দেখো পরিবেশের বিবর্তন সংক্রান্ত শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কীভাবে সংবেদন হয়। দেখো, পৃথিবীর পরিবেশ সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ এই পরিবেশটা পরিবর্তন হতেই চলেছে। আর কোনো পরিবর্তনে উদ্ভিদের পক্ষে সুবিধাজনক বা অনুকূল, বা আবার কোনো পরিবর্তন প্রতিকূল বা ক্ষতিকর, এটা কিন্তু আমরা আলোচনা করব। এই পরিস্থিতি অর্থাৎ এই পরিবর্তিত পরিবেশ জীবনের বেঁচে থাকতে হয় যে কোনো ধরনের পরিবর্তন সাপেক্ষে জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হলো সংবেদনশীলতা।
এবার এটি জীবদেহ এবং বাহ্যিক পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থাৎ এক কথায় এই সংবেদনশীলতা বলতে কি বোঝো, এটাও কিন্তু একটা প্রশ্ন। দেখো, উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া প্রদানের ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে। এবার আসবো যে উদাহরণ, দেখো মাটিতে বীজ বপন করে অঙ্কুরোদ্গম ঘটলে দেখা যাবে যে মূল মাটির দিকে এবং কাণ্ড উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো আমরা জল, আলো, বাতাস এই তিনটির উপস্থিতিতে মাটিতে যদি বীজ পুঁতি, তাহলে বীজের একটা অংশ মাটির তলায় চলে যাবে, সেটা মূল, আর যেটা নাকি উপরের দিকে সোজা উঠে যাবে সেটাই কাণ্ড, আর কাণ্ড থেকে শাখা প্রশাখা, তার থেকে কিন্তু পাতা, ফুল, ফল কিন্তু ওখান থেকেই ধরে। তো এটা আমরা জানি, আমরা নিচু ক্লাস থেকে জেনে আসছি। এবার দেখো, এক্ষেত্রে জল, সূর্যালোক এবং অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদ দিয়ে সংবেদনশীলতার সৃষ্টি হয়। এবার এই উদ্দীপকটা কি? দেখো, পরিবেশের যেসব পরিবর্তন জীব শনাক্ত করতে পারে এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদের উদ্দীপক বলে। আর উদ্দীপনা হলো উদ্দীপক দ্বারা সৃষ্ট এক ধরনের শক্তি। উন্নত উদ্ভিদ এবং প্রাণী পারস্পরিক পরিবেশের প্রত্যেকটি উদ্দীপনা গ্রহণ এবং সেই অনুযায়ী জীবদেহে উপযুক্ত সাড়া সৃষ্টি করে। অর্থাৎ দেখব এবার যে কাকে এই উদ্দীপক বা স্টিমুলাস বলে। দেখো, যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে উদ্ভিদ দেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সাড়া এবং রেসপন্স, অর্থাৎ রেসপন্স মানে বুঝতেই পারছো, সাড়া দেওয়া, সৃষ্টিতে সাহায্য করে, তাকে উদ্দীপক বা স্টিমুলাস বলে। তাহলে দেখো, এই উদ্ভিদ দেহে অর্থাৎ উদ্দীপক কত প্রকার, দেখো বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক। এবার আসবো আমরা চলন। দেখো, চলনটা কি? চলন দেখো, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ কি হবে, এবার পরের পাতায় চলে যাব, আমরা 2 পাতাতে চলে যাচ্ছি। 2 পাতা যাদের কাছে বই আছে তারা বই দিয়ে বসো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে বলে চলন। তাহলে এই যে আমরা চলন করছি, লিখছি, পড়ছি, গান গাইছি, এগুলোকে চলন বলে। এবার দেখো, বৃদ্ধির কাজ, অর্থাৎ এই বৃদ্ধির কাজ অর্থাৎ বৃদ্ধির চলন, অর্থাৎ ধীর বৃদ্ধির চলন, তা উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন আর রসস্ফীত জনিত চলন প্রকরণ। তা দেখো, এবার আসবো আমরা কিসের মধ্যে? গমনের মধ্যে। দেখো, এই গমনটাকে, অর্থাৎ যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, তাকে বলে গমন। অর্থাৎ আমরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাব, এটাকেই বলবো গমন। এবার দেখো, কিছু উদ্ভিদের এই গমন বা গমনগুলো কিন্তু বোঝা যায়, বা চলনটা বোঝা যায়। আমরা উদ্ভিদ দেহ দেখেছি, অর্থাৎ উদ্ভিদ দেহের চলন কিভাবে হয় সেটা একটু আলোচনা করব। তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা লজ্জাপতি গাছ। আমরা দেখো, লজ্জাপতি গাছের গায়ে স্পর্শ করার সাথে সাথে কিন্তু সে পাতাগুলো নুইয়ে পড়ে। এটা কিন্তু এবার দেখব কি। দেখো, লজ্জাপতি উদ্ভিদের দেহের যৌগিক পত্র উপস্থিত থাকে। প্রত্যেকটি পত্রফলকের গোড়ায় পত্রমূলের উপাদান এবং পালভিয়াস নামক একটি বিশেষ গঠন উপস্থিত থাকে। পাতাকে স্পর্শ করলে যান্ত্রিক উদ্দীপনা থেকে তড়িৎ উদ্দীপনার সৃষ্টি হয় এবং এই সময় এই প্যালভিয়াস গঠনকারী মোটর কোষ সমূহ থেকে নির্দিষ্ট আয়ন সমূহ ও জল অন্য কোষে স্থানান্তরিত হয়। ফলস্বরূপ কোষগুলি অভিস্রবণ চাপ এবং রসস্ফীতি জনিত চাপ পায়। এই সময় পাতাগুলি নুয়ে পড়ে। তাহলে কেন নুয়ে পড়ে বুঝতে পারলাম আমরা। এবার দেখো, প্রায় 20 মিনিট পর এই রসস্ফীতিজনিত চাপ পূর্ব অবস্থায় ফিরে আসে বলে পত্রফলকগুলি পুনরায় আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। তাহলে দেখো, আমরা পাতাকে স্পর্শ করলাম, পাতাটা নুইয়ে বললো, আস্তে আস্তে ঠিক 20টা মিনিট পর আবার কিন্তু সেই স্বস্থানে ফিরে আসবে। দেখো, এই স্পর্শজনিত কারণে এইরূপ চলন ঘটলে তাকে বলা হয় সিসমোনাস্টিক চলন। তাহলে সিসমোনাস্টিক চলন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে। আবার এই রসস্ফীতি জনিত চাপের তারতম্য অনুরূপ চলনের ফলে প্রধান ভূমিকা পালন করে বলে একে প্রকোণর বলা হয়। দেখো, এবার আসবো আমরা একটা গাছ, এই বনচারালের গাছ কিন্তু তোমরা খুব দেখতে পেয়েছো কিনা, এটা খুব পাতাটা কিন্তু এই যে এরকম ধরনের বনচারালের গাছ। এটা কিন্তু সচরাচর গ্রাম বাংলায় বেশি দেখা যায়, শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে। তো গ্রাম বাংলায় যদি তোমরা গ্রাম বাংলার স্টুডেন্ট হয়, অবশ্যই বনচারাল চেনো। আর যারা বনচারাল চেনো তারা কিন্তু ফোনে অর্থাৎ গুগলে সার্চ করলে কিন্তু বনচারালের উদ্ভিদটা দেখতে পাবে। আর গ্রামগঞ্জে গেলে অবশ্যই তোমাদের একটু কিউরিওসিটি থাকবে যে বনচারাল উদ্ভিদটা কি, আমার এই লজ্জাপতি গাছটা কি, এটা একটু যদি কেউ দেখান তাহলে আমাদের ভালো হয়। তো গ্রাম বাংলার মানুষ সহজ সরল, তোমরা কিন্তু শহর অঞ্চলের মানুষ গিয়ে কিন্তু গ্রাম বাংলায় গেলে কিন্তু এটা বললে তারা অবশ্যই দেখাবেন, আমার যেটা আশা বা ধারণা। দেখো, এবার এই বনচারালের পাতা চলন, অর্থাৎ দেখো, বনচারাল উদ্ভিদটির যৌগিক পত্র, পাতা যৌগিক পত্র, একটা ফলক নয়, 2টো পত্র বা 3টি পত্র। স্বতঃস্ফূর্তভাবে এটি নির্দিষ্ট ছন্দে প্রত্যেকটি
পত্রফলকের মধ্যে চলন লক্ষ্য করা যায়, বিশেষ করে স্পার্শীয় পত্রফলক দুটির মধ্যে এই চলনের হার সবচেয়ে বেশি হয়। এই কারণে উদ্ভিদটি দেখো একটা নাম রয়েছে, অর্থাৎ ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বা নিত্যরত উদ্ভিদ নামে কিন্তু এটা পরিচিত। কোন উদ্ভিদটি? অর্থাৎ এই বন চারালের এই পাতা দেখতেই পাচ্ছ, এই বন চারাল উদ্ভিদটি। এবার আসবো, প্রত্যেকটি পত্রফলকের গোড়ায় প্যালভিয়াস নামক একটি বিশেষ গঠন উপস্থিত থাকে, যা মোটর কোষযুক্ত কোষসমূহ দ্বারা গঠিত এবং অভ্যন্তরীণ উদ্দীপনার কারণে মোটর কোষগুলিতে অভিস্রবণ চাপের বৃদ্ধি হতে থাকে এবং এর ফলে রসস্ফীতিজনিত চাপের তারতম্যের সৃষ্টি হয় এবং পত্র ফলকগুলি নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হতে থাকে। এটি এক প্রকার প্রকরণও বলতে পারো। হ্যাঁ, এটি এক প্রকার প্রকরণ বলতে পারো। এই সূর্যরশ্মি যাতে প্রতিফলকের প্রত্যেকটি অংশে সমানভাবে আপতিত হতে পারে, সেই কারণে উদ্ভিদটি এই পদ্ধতি অনুসরণ করে। এবার আসবো আমরা বৈদ্যুতিক উদ্দীপনা, চৌম্বক ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক উদ্দীপকের উপস্থিতিতে বনচারাল উদ্ভিদের এই প্রকার চলন হতে পারে। এটা কিন্তু আমরা বৈজ্ঞানিকভাবে করেও দেখেছি। এবার আসবো আমরা আরেকজন ব্যক্তির কথা, যে ব্যক্তির কথা না বললেই কিন্তু নয়। দেখো, এই সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারে আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান সবাই কিন্তু জানো। ওই ব্যক্তিটিকে সবাই চিনি, আমরা ছোট্টবেলা থেকেই কিন্তু চিনি, আমরা ক্লাস 2 থেকেই কিন্তু এই ব্যক্তিটিকে চিনি। কেন, কী জন্য উনি বিখ্যাত সেটাও আমরা জানি। তো আমরা এখন উঁচু ক্লাসে উঠেছি, এখন এই ব্যক্তি সম্পর্কে বা ব্যক্তির আবিষ্কার সম্পর্কে কিন্তু ডিটেলস আমরা পড়লে পরেই জানতে পারবো যে এই ব্যক্তিটি আসলে কি। তখন তো ভেবেছি একরকম, কিন্তু এখন দেখছি অন্যরকম, অর্থাৎ সত্যিই অন্যরকম। দেখো, আমরা বিশ্ববরেণ্য বিশ্বকবি রবি ঠাকুরকে চিনি, আবার এখানে বিশ্ববরেণ্য বিজ্ঞানী, হ্যাঁ বিশ্ববরেণ্য বিজ্ঞানী। দেখো, প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক আচার্য জগদীশচন্দ্র বসুর গবেষণার অন্যতম ক্ষেত্র ছিল উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত। অর্থাৎ তার আবিষ্কৃত কেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে 1901 খ্রিস্টাব্দের 10ই মে লন্ডনের রয়্যাল সোসাইটির সমক্ষে তিনি প্রমাণ করে দেখান যে বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে উদ্ভিদরা সক্ষম এবং কেস্কোগ্রাফ যন্ত্রটি গঠিত হয় অনেকগুলি গিয়ার এবং একটি কাঁচ নির্মিত ধোঁয়াটে প্লেট দ্বারা। সর্বসমক্ষে বিষাক্ত ব্রোমাইড দ্রবণের মধ্যে উদ্ভিদের মূলের অগ্রভাগে স্থাপন করার পর দেখা যায় যে কেস্কোগ্রাফ যন্ত্রের ধোঁয়াটে প্লেটটির ওপর আলোক বিন্দুটি তীব্রভাবে কম্পিত হতে থাকে। এর দ্বারাই তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে, আর উদ্ভিদটির মৃত্যুর সাথে সাথে এই কম্পন স্থির হয়ে গেল। তাহলে আমরা যখন ডাক্তারখানায় যাই, অর্থাৎ মুমূর্ষু রোগীরা ডাক্তাররা পালস হাত দিয়ে দেখবেন এবং দেখে বলবেন যে সে নেই, অর্থাৎ হি ইজ অর শি ইজ নো মোর। এই কথাটি ডাক্তারবাবু বলবেন এবং আই এম সরি বলে তার কাজটা শেষ হয়ে যাবে। তো এটা দেখো উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে, এটা কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু এটা কিন্তু প্রমাণ করে দেখেছিলেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তো আমরা আজকে এটুকুই পড়বো, আর এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। শেয়ার করার সাথে সাথেই তোমাদের কি হবে না, তোমাদের কিন্তু 2027 সালের মাধ্যমিকের প্রিপারেশন কিন্তু শুরু, অর্থাৎ বছরের শুরু থেকেই যদি আমাদের প্রিপারেশনটা সঠিক থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করতেই পারবো। তাই প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে যে আমরা এখন থেকে আস্তে আস্তে, অর্থাৎ অনেকটা সময় বাকি, এই প্রায় 1 বছর সময়, ধরো 1 বছরই সময় বাকি, 1 বছর পরে গিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষা দেবো, তখন কিন্তু আমাদের এই ফলটা আমরা পেয়ে যাব। তাহলে চলো সেই প্রশ্নগুলো শুরু করি, যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা, স্কুলের পরীক্ষা অর্থাৎ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, এখানে আমি প্রশ্নগুলো লিখে নেব। দেখো, প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি কোনটি? তাহলে 1 নম্বর লিখব, প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি কোনটি? দেখো, এর উত্তরটা হবে না জীবন। এর উত্তরটা একবারে জীবন। একটা প্রশ্ন কিন্তু আমাদের শেয়ার করা হয়ে গেল 2027 সালের পরীক্ষার জন্য। এবার দেখো, ফটোট্রফিক চলন উদ্ভিদের কোন অংশে ঘটে? অর্থাৎ ফটোট্রফিক চলনে উদ্ভিদের কোন অংশে ঘটে, কোন অংশে সাড়া দেয়?
উদ্ভিদের কোন অংশে সাড়া দেয়? দেখো, অর্থাৎ এটা উত্তরটা হবে কাণ্ডে। কাণ্ডে সাড়া দেয়। 3 নম্বর প্রশ্ন শেয়ার করবো। দেখো, উদ্ভিদের একটি বৃদ্ধি সহায়ক হরমোনের নাম লেখো। উদ্ভিদের একটি বৃদ্ধি সহায়ক হরমোনের নাম লেখো। এর নাম লেখো। উত্তরটা হবে অক্সিন। 3টে শেয়ার হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? সাহায্য করে? অর্থাৎ অক্সিন। উত্তরটা হবে অক্সিন। এবার আসবো আমার 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ, অ্যাবাসিলিক অ্যাসিড এর কাজ কি? অ্যাবসিসিক হরমোন অ্যাসিড এর কাজ কি? দেখো, অর্থাৎ পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। উত্তর, পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে। 6 নম্বর কোশ্চেন দেখো, সংবেদনশীলতা কাকে বলে? বেদনশীলতা কাকে বলে? দেখো, বলেছি 1 নম্বর 2 নম্বর, এটা কিন্তু 2 নম্বর প্রশ্ন। অর্থাৎ উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদান করা বা ক্ষমতাকে বলা হয় সংবেদনশীলতা। দেখো, এবার আমরা উদ্দীপক কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, উদ্দীপক কাকে বলে? দেখো, যে বাহ্যিক শক্তি, এখান থেকে লেখা শুরু করব, যে বাহ্যিক শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবের নির্দিষ্ট সাড়া সৃষ্টিতে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। এবার কিন্তু আবার 6টা 7টা কোশ্চেন শেয়ার করা হয়ে গেছে।
এবার কিন্তু আমি কি করব না, বোর্ডটাকে একটু ক্লিন করে নেব। বোর্ডটাকে যদি ক্লিন না করি তাহলে কিন্তু পরের কোশ্চেনগুলো শেয়ার করতে পারবো না। আর এই বোর্ড ক্লিন করার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবাররা যারা আছো তারা কিন্তু কি করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমাদের কাছে ভিডিওগুলো আগে পৌঁছে যাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ 2027 সালে গিয়ে যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু আগে থেকেই প্রিপারেশানটা নিতে পারবে। আর প্রিপারেশান নেওয়া হয়ে গেলেই কিন্তু কি হবে, অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস কিন্তু অ্যাচিভ করা হয়েই যাবে। তাই আমি বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বন্ধুরা কিন্তু উপকৃত হবে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব। আর কি হবে, নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমাদের কিন্তু বোর্ডটা ক্লিন করা হয়ে গেছে। এবার আমার 7 নম্বর কোশ্চেন শেয়ার করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা চলে যাব পরের পাতাতে। পরের পাতাতে কিন্তু আর একটা পাতা শেয়ার করব। এই যে পাতাতে আমি কোশ্চেনগুলো লিখে রেখেছি, প্রয়োজনে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশটও তুলে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হবে। আমি একটু ব্যবস্থা করে দিই ধরার, হ্যাঁ এটাও কিন্তু তুলে নিতে পারো। আর এই পাতাটাও তুলে নাও যাদের কাছে ধরো এই বইটা নেই, বা অনেক বন্ধু আছো যাদের অনেক অসুবিধা সত্ত্বেও কিন্তু যদি এরকম প্রশ্নগুলো পেয়ে যাও তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এটা কিন্তু তুলে নাও। হ্যাঁ, এবার আমরা 8 নম্বর কোশ্চেন শেয়ার করব। তো 15টা কোশ্চেন আজকে তোমাদের সামনে শেয়ার করব, 15টা কোশ্চেনের উত্তর সমেত। দেখো 8 নম্বর কোশ্চেনের উদ্দীপক কয় প্রকার কি কি। 8 নম্বর কোশ্চেন, উদ্দীপক কয় প্রকার কি কি। দেখো উদ্দীপক, উত্তরটা উদ্দীপক 2 প্রকার। উদ্দীপক 2 প্রকার। দেখো এক হচ্ছে বাহ্যিক উদ্দীপক, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। 1 নম্বর একটা বাহ্যিক উদ্দীপক, 2 নম্বর অভ্যন্তরীণ। তো ঋণ উদ্দীপক। এবার আসবো আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখো, চলন কাকে বলে। চলন কাকে বলে, উত্তরটা এখান থেকেই শেয়ার করব। দেখো যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে, যে প্রক্রিয়ায় উদ্ভিদ নির্দিষ্ট স্থানে স্থির থেকে, একটু ভুল হলো, স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো, এ হচ্ছে গমন কাকে বলে। অর্থাৎ বড় প্রশ্ন, মানে 2 নম্বর প্রশ্ন, গমন কাকে বলে, উত্তরটা এখান থেকেই শেয়ার করব। দেখো যে প্রক্রিয়া স্বেচ্ছায়
প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়, একটু ভুল হলো, যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে, স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে, স্থান বর্তন করে, তাকে গমন বলে। এবার আসবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখো, চলন গমনের মধ্যে পার্থক্য। চলন ও গমনের মধ্যে পার্থক্যগুলি লেখো। পাতা হচ্ছে 2 পাতা, এর উত্তরটা কিন্তু 2 পাতায়, অর্থাৎ যে বইটা থেকে আমি শেয়ার করেছি এখান থেকে একটু বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ আমরা কোন বই থেকে, অর্থাৎ জীববিজ্ঞান পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য 7টা, এই বই থেকে দেখো 2 পাতায় একদম উপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু প্রয়োজনে একটা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এই যে 2 পাতার এখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু এই পার্থক্যটা আছে। যদি 2 নম্বর আসে 2 নম্বর, 3 নম্বর আসলে 3 নম্বর, তো এই কোশ্চেনটার উত্তরটা কিন্তু এখান থেকেই শেয়ার করে নেবে। আচ্ছা, এবার চলে যাব আমরা 12 নম্বর কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেন, লজ্জাবতী গাছের পাতায় কোন ধরনের চলন হয়? লজ্জাবতী গাছের পাতায় কোন ধরনের চলন হয়? দেখো এর উত্তরটাও কিন্তু আমরা শেয়ার করব। দেখো এখানে চলন হয় তো কম্পন ব্যাপ্তি চলন। এবার আমরা শেয়ার করবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেনটা ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে কত সালে আবিষ্কার করেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে কত সালে আবিষ্কার করেন? দেখো এর উত্তরটা আমরা সবাই জানা, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু। সালটা কত? 1901 সাল। 1901 সালে আবিষ্কার করেন। এবার আমরা 14 নম্বর কোশ্চেন শেয়ার করব। 14 নম্বর কোশ্চেন দেখো, বন চারালের পাতা কোন প্রকৃতির? বন চারালের পাতা কোন প্রকৃতির? অর্থাৎ দেখো এটা হচ্ছে উত্তরটা হবে যৌগিক পত্র প্রকৃতির। উত্তর যৌগিক পত্র প্রকৃতির। এবার লাস্ট ওয়ান কোশ্চেন 15 নম্বর। দেখো নিত্যরত উদ্ভিদ নামে পরিচিত কোন উদ্ভিদ? নিত্যরত উদ্ভিদ নামে পরিচিত কোন উদ্ভিদ? একটুখানি ভুল হয়ে গেছে, স্পেলিংটা একটুখানি মুছে দিই। কোন উদ্ভিদ? উত্তরটা হবে, দেখো উত্তরটা হচ্ছে বন চারাল।
চারাল। এই বন চারালের উদ্ভিদ কিন্তু একটা নিত্যরত উদ্ভিদ। তো আজকে কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027 আর ক্লাসের পরীক্ষায়, অর্থাৎ যারা 10-এ উঠেছে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নগুলো পড়বে আর এরপর থেকে কিন্তু আবার কি করব না, পরের পাঠে অর্থাৎ দ্বিতীয় পাঠে কিন্তু এরকম ধরনের আলোচনাই করব এবং এখান থেকে যেগুলো ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বর 2 নম্বর সাথে বড় প্রশ্ন কিন্তু তোমাদের শেয়ার করে দেবো উত্তর সমেত, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। গুড বাই ফ্রেন্ডস।